ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে একজন মানসিক রোগীকে হত্যা করা হয়। তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে এবং 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল তার স্বজনদের নিকট। তোফাজ্জলের ভাবি বলেন, একটি নম্বর থেকে ফোনে বলা হয়, আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নম্বরে 2 লক্ষ টাকা পাঠান, তা না হলে আমরা মেরে ফেলব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার আগে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে দাবি তার স্বজনদের। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামে। তোফাজ্জলের ভাবি শরীফা বেগম বলেন, বুধবার রাতে তোফাজ্জল প্রথম একটি নম্বর থেকে কল করে বলে, ভাবি আমাকে মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে মারধর করা হয়েছে। তোফাজ্জলের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর আবার নতুন একটি নম্বর দিয়ে আমাকে কল করে জানানো হয়, আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নম্বরে 2 লক্ষ টাকা পাঠান, তা না হলে আমরা মেরে ফেলব। এরপর আমি ভয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখি। আমি তোফাজ্জলের ভাবি, আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে। শরীফা আরো বলেন, সকালে জানতে পারি আমার দেবরকে হত্যা করা হয়েছে। মাথায় সমস্যা, মানসিক ভারসাম্যহীন লোক। আমি হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত তাদের বিচার দাবি করছি। পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, এটা আমি জানি। তার সঙ্গে যেটা হয়েছে তা অমানবিক। যেসব নম্বর থেকে টাকা চাওয়া হয়েছে সেসব নম্বর বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা কয়েক দফায় মারধর করার পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। তখন যুবক তোফাজ্জল হোসেন হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে তাকে ভবনের অতিথি কক্ষে নিয়ে যায়। সেখানে মারধরের পাশাপাশি জেরা করা হয়। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাত 10:45টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর 10টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তোফাজ্জলকে ওই টিমের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তোফাজ্জলকে প্রথমে শাহবাগ থানা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জলের স্বজনরা জানায়, 2 ভাই আর বাবা মা মিলে ছিল তোফাজ্জলদের সুখী পরিবার।
8 বছর আগে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জলের বাবা মারা যান। 5 বছর আগে মারা যান তার মা। মারা যাওয়ার পর থেকে তোফাজ্জলের আচরণে সমস্যা দেখা দেয়। তখন তার বড় ভাই পুলিশের SI নাসির হোসেন তোফাজ্জলকে দেখে শুনে রাখতেন, মানসিক রোগের চিকিৎসা করাতেন। সেই ভাইও গত বছর রোজায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই তাকে দেখার আর কেউ ছিল না। পথে পথে একেবারে উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। আমি তোফাজ্জলের ভাবি, আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তোফাজ্জলের মরদেহ নিতে এসেছিলেন তার মামাতো বোন আসমা আক্তার তানিয়া। তিনিও সাংবাদিকদের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি জানিয়ে বলেছিলেন, বুধবার রাত 11টার দিকে আমার বাবাকে ফোন দিয়ে বলছে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা বলছে হ্যাঁ। তখন তারা বলছে ওকে আমরা হলে আটকাইছি, ও মোবাইল চুরি করছে, ছাড়াতে হলে 35,000 টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে ছাড়িয়ে নেন, না হলে আমরা আরো মারব। তখন আব্বা বলছে আমি তো গ্রামে থাকি, কেমনে কি করব। পরিবারের সদস্যদের হারিয়ে মানসিক স্থিতি হারিয়ে ফেলেন তোফাজ্জল হোসেন। 8 বছর আগে বাবাকে হারিয়েছেন, তার 3 বছরের মধ্যে মাকে। একমাত্র সম্বল ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর দাদা। তিনিও গত বছর ক্যান্সারে মারা যান। যে মেয়েটিকে ভালোবেসেছিলেন তারও বিয়ে হয়ে যায় অন্যত্র। পরপর এতগুলো ধাক্কা সামলে উঠতে পারেননি তোফাজ্জল হোসেন। মানসিক স্থিতি হারিয়ে ফেলেন, বন্ধ করে দেন পড়াশোনাও। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন ভবঘুরের জীবন কাটাতে। একজন ছাত্র তার নাম বলতে অনিচ্ছুক। তিনি জানালেন, দূর থেকেই তিনি দেখেছিলেন চোর সন্দেহ করে যাকে ধরা হয় তাকে কিভাবে সবাই মিলে মারধর করেছিল। তোফাজ্জল হোসেনকে মারধর করার ঘটনার এইভাবেই বর্ণনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। তবে কী কারণে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে চোর বলা হয় তা জানেন না তিনি। একটু খাওয়ার জন্য তোফাজ্জল ঢুকে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ক্যান্টিনে নিয়ে গিয়ে বরগুনা জেলার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের বাসিন্দা তোফাজ্জলকে পেট ভরে খাইয়েছিলেন পড়ুয়ারা। সেই খাবার খেয়ে খুশি হয়েছিলেন তোফাজ্জল, কিন্তু তারই সঙ্গে জুটেছিল বেধড়ক মার। ওই বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া জানিয়েছেন, বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধরের কারণে ওই যুবকের মৃত্যু হয়। তারা জানিয়েছেন, বেধড়ক মারধর করায় তার পায়েও আঘাত ছিল, তার শরীর দিয়েও রক্ত পড়ছিল। আর একজন ছাত্র জানিয়েছেন, চোর বলে সন্দেহ করে ওই যুবককে সেই হলের এক্সটেনশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে বেশি মারধর করা হয়েছে। যারা মারধর করে তারা সবাই হলের লোকজন বলে জানিয়েছেন ওই পড়ুয়া। ওই ছাত্রটি আরও বলেন, চোর বলে সন্দেহ করে সেখানে জিজ্ঞাসাবাদ করেন কয়েকজন। একজনের মোবাইল ফোন পাওয়া যাচ্ছিল না, তিনি চুরি করেনি জানিয়েছিলেন, কিন্তু কে চোর সেটা তিনি বলে দিতে পারবেন বলেও জানিয়েছিলেন। তাই সবাই ধরে নেয় ওই যুবকই গ্যাংয়ের সদস্য। তাকে ক্যান্টিনে খাইয়ে নিয়ে এসে আবার মারধর করা হয়। সেই সময় হলে প্রায় 100 জন আসা যাওয়া করছিল। তাদের বেশিরভাগই হলের। রাত 11টা নাগাদ সেখানে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তারা যখন সেই যুবককে নিয়ে যায় তখনও সে জীবিত ছিল। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানানো হয় তিনি মারা গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আর একজন পড়ুয়া বলেন, দফায় দফায় মারধর করা হলেও তোফাজ্জল বারবার বোঝাতে চান যে তিনি চোর নন, তিনি শুধু একটু খাবার চান। তা শুনে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তোফাজ্জলকে ভাত তরকারি খাওয়ানো হয়। তোফাজ্জলকে ফের গেস্ট রুমে নিয়ে গিয়ে পোশাক খুলিয়ে পা ও চোখ বেঁধে আবার পেটানো হয়। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল, শরীরে রক্ত দেখেছিলাম।
একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি বার তুমি বলো দেখি। ক্যান্টিনে খেতে যাওয়ার সময়ও তোফাজ্জলের শরীরে জখম দেখেছিলেন বলে জানিয়েছেন আর একজন ছাত্র। এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানা গিয়েছে। আর একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, এই হত্যার ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী 8 জন পড়ুয়াকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টোররুমে নিয়ে তাকে সম্ভবত সব থেকে বেশি মারধর করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার সঙ্গে মারধর করা হয়েছিল তাকে। সেই গেস্ট রুমের সামনে দিয়ে যাতায়াত করার পথে তা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, কিন্তু কাছে যাওয়ার সাহস হয়নি তার। চেয়ে চিনতে দুমুঠো খাবার জোগাড় হলে খেতেন, না হলে নয়। সেই খাবারের সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েই কাল হলো তোফাজ্জলের। তাকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় ফজলুল হক হলে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, ভবঘুরের জীবন কাটাতেন সেই খাবারের সন্ধানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েই কাল হলো তোফাজ্জলের। যেভাবে হত্যা করা হয় তোফাজ্জলকে, অভিযুক্ত যারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন সেই তোফাজ্জল। এরপর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা কেউ বেঁচে নেই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। হল সূত্রে জানা যায় মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন 6টা মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে খেলা চলাকালীন 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের ধারণা তোফাজ্জল এই মোবাইল চুরি করছে। তাকে গেস্ট রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং হালকা মারধর করেন শিক্ষার্থীদের কয়েকজন। পরবর্তীতে তাকে খাওয়া দাওয়া করিয়ে আবারও গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চরমভাবে নির্যাতন করা হয়। সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে ছাড়েননি অভিযুক্ত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন। নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সুলতান প্রথমে চোর সন্দেহে তাকে ধরে গেস্ট রুমে নিয়ে আসে। সূত্রটির তথ্য মতে মারধরে জড়িত ছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের রাশেদ কামাল অনিক, গণিত বিভাগের রাব্বি এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল। এছাড়া সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মারধরের ঘটনায় পর্যায়ক্রমে বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা জড়িয়েছে। এদের মধ্যে কারো ভূমিকা ছিল আক্রমণাত্মক, আবার কারো ছিল রক্ষণশীল। অতি উৎসাহ থেকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। প্রেম সংক্রান্ত কারণে মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল। পুরুষের ভালোবাসা বুঝার ক্ষমতা সব নারীর থাকে না। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আলোচিত তোফাজ্জল ও তার প্রেমিকা। হলের প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী ঘটনা বর্ণনা দিয়ে বলেন, আমি হল গ্রুপে 8টার সময় দেখি হলে চোর ধরা পড়েছে। হলের গেস্ট রুমে গিয়ে দেখি চোর বসা। রুমে তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেক ছেলে ছিল। গেস্ট রুমে তাকে বেশি মারা হয়নি, ওখানে হালকা মারার পরে ক্যান্টিনে নিয়ে আসে খাওয়ানোর জন্য।
তারপর শুনি তাকে এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি তখন ওখানে গিয়ে দেখি 20 থেকে 21, 21 থেকে 22 ও 22 থেকে 23 সেশনের ব্যাচ, সব মিলিয়ে প্রায় 30 জন। ফার্স্ট ইয়ার যে ব্যাচটি ছিল ওরা মারে নাই। 20 থেকে 21 আর 21 থেকে 22 সেশনের ওরা খুব বেশি মেরেছে। তিনি আরো জানান 2-3 জন মিলেই ওরে ওখানে মেরে ফেলছে। এরা হলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 20-21 সেশনের মোহাম্মদ সুমন, ওয়াজিবুল, ফিরোজ ও জালাল। এদের মধ্যে সুমন, ফিরোজ এবং জালাল সবচেয়ে বেশি মেরেছে। গেস্ট রুমে চোরের হাত বেঁধেছে জালাল, সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে। মারতে মারতে তোফাজ্জল ফ্লোরে পড়ে গিয়েছে। এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়। ওই শিক্ষার্থী বলেন সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে। এরপর আবার শুরু হয় পেটানো। এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরো মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার, মাইরা ফেলিস না আবার একেবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুনও ধরিয়ে দেয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভ্রু ও চুল কেটে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যুবককে পিটিয়ে হত্যা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা। ওই শিক্ষার্থী আরো বলেন, পরে ওখানে স্যার, হলের আবাসিক শিক্ষক আসেন। আমি ওদেরকে অনেক ফেরানোর চেষ্টা করেছি কিন্তু ওরা মানেনি। এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুম থেকে যখন তাকে বের করা হয় তখন স্যার এসে পড়ছেন। মার ধরে তোফাজ্জলের ডান পা এবং বাম পায়ের মাংস খুলে পড়ে গেছে। তখন অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি বলি কাপড় আনো, ওর পা বেঁধে দেই, কারণ ব্লিডিং হচ্ছিল, আর ব্লিডিং হলে তো সেন্সলেস হয়ে যাবে। পরে কাপড় এনে একটা জুনিয়র পা বেঁধে দেয়। ওই শিক্ষার্থী জানান মারধরকারীরা চেষ্টা করছিল মারপিট করে তার স্বীকারোক্তি নেবে যে চুরি হওয়া ফোন সেই নিয়েছে। মারধরের এক পর্যায়ে 2-3টা ফোন নাম্বার দেয় তোফাজ্জল। সেই নাম্বারে ফোন দিলে অপর পাশ থেকে জানানো হয় মানসিক বিকারগ্রস্ত। I believe that Allah is almighty. আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। ওরা বিশ্বাস করতে চায়নি। সেখানে আসা শিক্ষকদের সামনেও তোফাজ্জলকে পেটানো হয়। শিক্ষকরা বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি আরো জানান, পরে তোফাজ্জলকে হলের মেইন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে জালাল প্রচুর মারে তাকে। বুট জুতা পরে এসে তোফাজ্জলের আঙ্গুল মারিয়ে ছেঁচে ফেলে। আমি বলি, ভাই এগুলো কি করেন? তা শুনে হেসে দেয় জালাল। অনেকবার বলেছি, তারপরেও সে বারবার হাতের আঙ্গুল মাটিতে বিছিয়ে মারিয়েছে, আঙ্গুল ছেঁচড়া করে ফেলেছে, ছেঁচে দিয়েছে। তার গোপনাঙ্গে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করে তার গোপনাঙ্গ ছিঁড়ে তছনছ করে দিয়েছে। এবং এই কাজগুলো করেছে জালাল। অনেক সিনিয়র ভাইয়েরা এসে তাদের ফেরানোর চেষ্টা করছে কিন্তু ওরা কিছুতেই মানেনি। পরের ঘটনা জানিয়ে আর এক প্রত্যক্ষদর্শী বলেন, এরপর প্রক্টোরিয়াল টিম আসে। কিছু অভিযুক্তরা টিমের কাছে তোফাজ্জলকে দিতে চাচ্ছিল না। তারা বলছিল প্রক্টোরিয়াল টিমকে দিলে তারা পুলিশকে দিবে আর পুলিশ ছেড়ে দিবে। এ নিয়ে ওখানে প্রক্টোরিয়াল টিমের সদস্যদের সাথে অনেক ঝগড়া হয়েছে। 25 মিনিট ধরে শিক্ষকরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেন। তারা বলেন, মাইরো না, মাইরা তো কোনো ফল পাবে না, পুলিশে দাও, পুলিশ চেষ্টা করবে, যে আইন কানুন আছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে প্রক্টোরিয়াল টিম। কিন্তু স্যারদের কথা তারা মানেনি। তারা বলছে, আমরা দেখব, পুলিশের কাছে দিলে ওরা এই শর্তে দিবে যে পুলিশ ওরে সার্চ করবে, যদি ফোন না পায় তাহলে ওকে আবার তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, পরে প্রক্টোরিয়াল টিম বুঝতে পারে তোফাজ্জলের অবস্থা খুবই খারাপ, এত মারলে কেউ বাঁচতে পারে না, তার মাংসগুলো খসে পড়ে গেছে, তার গোপনাঙ্গে প্রচুর আঘাত করা হয়েছে, আঙ্গুলগুলো পুরো ছেঁচে ফেলা হয়েছে। ওই জালাল ছেলেটা করেছে এসব কাজ।
সবার সামনে এগুলো করা হয়েছে। পরে অবস্থা খারাপ দেখে এক পর্যায়ে শিক্ষার্থীর 5-6 জনের একটি দল তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। সেখান থেকে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করলে সটকে পড়েন ওই শিক্ষার্থীরা। এসব বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীদের পুরো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। জাস্টিস কি এর কারণ ও পরিণতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে। এদিকে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভোর 4:30টার দিকে ফজলুল হক হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশও করেছেন তারা। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরের ফলে একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের মৌলিক নীতিগুলির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারো নেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। যে কারণে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন, বয়স আনুমানিক 35। নাম ছাড়া প্রাথমিকভাবে তার অন্য পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন হলের একাধিক শিক্ষার্থী। I believe that Allah is almighty। আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। জানা যায় যে তোফাজ্জল বিএ অনার্সে পরে মাস্টার্স সম্পূর্ণ করেছে এবং তোফাজ্জলের কিছু বিভিন্ন সময়ের ভিডিও এবং অনুষ্ঠানাদিতে যোগদানের ছবি এবং তথ্য পাওয়া গিয়েছে। কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক 1 নম্বর যুগ্ম আহ্বায়ক তকদির হাওলাদার বলেন, তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তবে 3-4 বছর ধরে প্রেম সংক্রান্ত একটি ঘটনায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং পরে মা, বাবা ও ভাইকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এখন তার পরিবারে আপন বলতে কেহ নাই। মানসিক ভারসাম্যহীন হয়েও বেঁচে থাকতে পারল না। তাকে যারা এমন নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। এমন ঘটনায় যেন আর কারো জীবন দিতে না হয়। এ বিষয়ে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া বলেন, রাত 11:30টার দিকে আমার বাবাকে একজন ফোন করেছিল। কিন্তু ওরা মাইরেন না, নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। 30,000 টাকার জন্য। কিন্তু আমার বাবা বলেছে যে আমি গ্রামে আমি কিভাবে টাকা পাঠাবো। আমি তাদের অনুরোধ করে বলি, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, তাকে আপনারা মাইরেন না, তাকে সন্দেহ হলে থানা পুলিশের কাছে দিয়ে দিন। তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গিয়েছে। সে হতে পারে অ্যাবনর্মাল, কিন্তু তাকে মারার কি আমার কোনো অধিকার আছে? আমার ভাইকে যারা হত্যা করেছেন তাদের বিচারের জন্য আদালতে যতদিন লড়তে হয় আমরা লড়ব। আশা করি আমরা সঠিক বিচার পাব। পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এনামুল হোসেন বলেন, তোফাজ্জল কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরিবারের সবাইকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তবে বেশ কয়েক বছর ধরে আমি ওর ভরণ পোষণ দিয়ে আসছিলাম। তোফাজ্জলকে চিকিৎসার মাধ্যমে মোটামুটি সুস্থ করেছিলাম। ওকে আমার আপন ভাইয়ের মতো দেখতাম। তবে হঠাৎ আবার অসুস্থ হয়ে গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকত। তার পরিচিত যারা ছিল তাকে খাবার কিনে দিত। বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পড়লে রাত 9টার দিকে একজন আমাকে ফোন দিয়ে বলেন,
তোফাজ্জলের সঙ্গে কথা বলেন, তখন তোফাজ্জল হাউমাউ করে কেঁদে উঠে বলে, ভাইয়া আমাকে বাঁচান। তখন আমি ছাত্রদের সঙ্গে কথা বলি, তারা বলেন তোফাজ্জল 7টা মোবাইল চুরি করছে, তার জরিমানা পাঠিয়ে দেন। তিনি আরো বলেন, আমি তাদের বলি তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, ওকে আপনারা মারবেন না। তখন ছাত্ররা ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ শুরু করে, বলে তুইও ওর সঙ্গে চুরি করস। পরে আমি ফোন কেটে দেই। এরপর ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করে। এমন নির্মম হত্যাকাণ্ড আমরা কিভাবে মেনে নেব? আমরা দোষীদের বিচার চাই, এভাবে যেন আর কোনো তোফাজ্জলের জীবন দিতে না হয়। তোফাজ্জলের নিজ এলাকার প্রতিবেশী আরিফুজ্জামান ইমরান বলেন, আমি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কাননের ফেসবুক ওয়ালে তোফাজ্জলকে নিয়ে একটি স্ট্যাটাস দেখি। তাকে চোর সন্দেহে মুসলিম হলে আটক করেছে। দেখা মাত্রই কাননকে ফোন করে তোফাজ্জলের বিষয়ে জানাই, ও আমার এলাকার ছেলে, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি। বর্তমানে ও মানসিকভাবে ভারসাম্যহীন, হয়তো খাবারের সন্ধানে হলে গিয়েছে। আমি কাননকে বলেছিলাম, তুমি ওখানে যাও, যারা ওরে আটকে রেখেছে তাদের সঙ্গে কথা বলো। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, যাতে তাকে শারীরিকভাবে টর্চার না করে। তিনি বলেন, কানন কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে জানায়, ভাই ওরে আর কেউ টর্চার করবে না, তবে আপনি ওর কোনো অভিভাবক পাঠান যার কাছে তাকে দিয়ে দেবে, আমি সেই ব্যবস্থা করতেছি। এরপর আমি আমাদের এলাকার বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে হলে পাঠাই তোফাজ্জলকে নিয়ে আসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কাউকে ম্যানেজ করতে পারা যায়নি। আরিফুজ্জামান বলেন, 2 ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জল হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গিয়েছে। এ বিষয়ে আরিফুজ্জামান নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে নিহতের সম্পর্কে বিস্তারিত লেখেন। আরিফুজ্জামান ইমরানের নিজের ফেসবুক ওয়ালে লেখেন, প্রিয় তোফাজ্জল আর নেই। এই ছেলেটির নাম তোফাজ্জল, আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। গত 3-4 বছরে তোফাজ্জল পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বিগত 2-3 বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতো। আমাদের এলাকার যারা ওকে চিনে সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। আমি দেখা হলে তাকে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম, অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত। খাবার ও টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না। হয়তো আজকেও খাবারের জন্য ওই হলে গিয়েছিল। আহা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী বিবেকহীন এই নর পিশাচদের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হলো। তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মতো ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাব। এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারি তোফাজ্জল নামের একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোফাজ্জলের মৃত্যু নিয়ে যা বললেন মেহজাবিন। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও এ ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টে মেহজাবিন উল্লেখ করেছেন, গণপিটুনিতে নরমালাইজ করা হচ্ছে কেন? অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার পোস্ট করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায় কমেন্ট বক্সে একজন লিখেছেন, আবরার ফাহাদ, সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল।
এবং তোফাজ্জল ভাইকে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার নিকট। এর বিচার আজকের ভিতর করা দরকার। কে মেধাবী, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে। শাহরিফ সরকার নামে এক ভক্তর বলেন, যাই হোক, দোষটা অন্য দলের উপরে চাপাই দিতে পারলেই যেন কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায়, এখানে দল টানার কি আছে? আরেকজনের ভাষ্য, বর্তমানে যে অবস্থা, এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে। তোফাজ্জল হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীর জবানবন্দি। শুক্রবার 20 সেপ্টেম্বর 6 অভিযুক্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন জালাল আহমেদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মুত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন। একসময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে প্রেম ঘটিত কারণে মানসিক ভারসাম্য হারান এই সাবেক ছাত্রনেতা। গত বুধবার 18 সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে একদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকার কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান এ সময় গণমাধ্যমকে বলেন, অভিযুক্তরা সবাই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। এদের মধ্যে জালাল আহমেদ সাবেক ছাত্রলীগ নেতা এবং অন্য 5 জন তার অনুসারী। জবানবন্দি নেওয়ার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। আটকদের মধ্যে জালাল মিয়া ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। এ সময় তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের রাজনীতি করতেন। কোটা সংস্কার আন্দোলনের চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বেশ সক্রিয় হন বলে জানা যায়। আরেক অভিযুক্ত আল হোসেন সাজ্জাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। জানা গিয়েছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন সাজ্জাদ। এদিকে আহসানুল্লাহ ছিলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি। একটি বিশেষ সংবাদ দৈনিক ইনকিলাবে দিয়েছে, লিখেছে, তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার। প্রেমিকার অভিভাবক দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, মা বাবা ও ভাইকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন মাসুদ কামাল তোফাজ্জলের ভাবি শরীফা আক্তারই ছিল তার একমাত্র আশ্রয়স্থল। শুধুমাত্র সম্পত্তির একচ্ছত্র মালিক হওয়ার লোভে সেই ভাবি তোফাজ্জলের সঙ্গে করেছেন কুকুর বিড়ালের মতো আচরণ। তোফাজ্জল সুস্থ থাকুক সেটাও কখনো চাননি তিনি। এমনকি মোবাইল চুরির অপবাদের বিচার ছাত্রদেরকেই করতে বলেন ভাবি শরীফা। এমন সব অভিযোগ লিখে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং শরীফার প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। তোফাজ্জলকে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার পরে সব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানান আলোচনা ও সমালোচনার। তানিয়া তালুকদার নামের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া। তানিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, তোফাজ্জল আমার ফুফাতো ভাই ছাড়াও দুধ ভাই, আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। তোফাজ্জলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও 2 জন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গিয়েছে। সেই 2 জন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি।
তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জল সুস্থ হোক সেটা কখনোই চায় নাই। কেন চায় নাই জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে, আর তোফাজ্জল ফুরিয়ে গেলেই সমস্ত প্রপার্টির মালিক হবে ওই তোফাজ্জলের বড় ভাইয়ের ছেলে, অর্থাৎ এই ভাবির একমাত্র ছেলে। তোফাজ্জলের ভাতিজা, যেই ছেলেও অনলাইনে তার চাচাকে নিয়ে কান্নাকাটি করেছে। যদিও সে শিশু, সে এসব কিছু বোঝে না, কিন্তু তার এই ছেলের মা এবং নানির চক্রান্ত হলো যে তোফাজ্জলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তানিয়া তার পোস্টে আরও লিখেন, তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করতেছিল তখন অভাগাটা নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিল। হয়তোবা ও ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে। ওর ভাবি ফোন পেয়ে কি করেছিল জানেন? সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এই ব্যাপারে আর ফোন দেয়া না হয়। এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিল। এছাড়াও তানিয়া আরও লেখেন, তোফাজ্জলের মৃত্যুর পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি। সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতে নিবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে নিচ্ছে? যে তোফাজ্জল জীবিত অবস্থায় তার থেকে এতটুকু ভালোবাসা পায়নি, এখন আসছে গার্ডিয়ান হিসেবে। কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে জানেন? সে এখন তোফাজ্জল মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে। ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোফাজ্জলের এই অবস্থার পিছনে আপনি একমাত্র দায়ী। আসমা আক্তারের পোস্ট করা এমন অভিযোগের বিষয়ে অস্বীকার করে নিহত তোফাজ্জলের ভাবি শরীফা আক্তার বলেন, তোফাজ্জল বেঁচে থাকলে বলতে পারত কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তোফাজ্জল প্রায় 3-4 বছর আমার কাছেই ছিল। যখন কিছুটা সুস্থ ছিল তখন সে বিভিন্ন থানায় রাইটিংয়ের কাজ করেছে। পারিবারিকভাবে তোফাজ্জলের সাথে আমার কেমন সম্পর্ক ছিল তা মামাতো বোন দূরে বসে কিভাবে দেখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তোফাজ্জলের বিচার করতে বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ওই শিক্ষার্থীরা মোবাইল ফোনে টাকা দাবি করে, এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি দেন তারা। আমি তোফাজ্জল, আমি চুরির অপবাদে ধরা পড়ছি, আমার তো কাছে টাকা। এ সময় আমি তাদেরকে বলি, তোফাজ্জল মানসিক রোগী, সে কোনো চোর না, তাকে ছেড়ে দিন। এছাড়াও তাদেরকে বলি, যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে আপনারা আইনের আশ্রয় নেন। আমি তোফাজ্জলের ভাবি, আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে। জাকিয়া সুলতানা নামের এক ব্যক্তি তোফাজ্জল হত্যাকাণ্ড সম্পর্কে তার ফেসবুক ওয়ালে লিখেন, আজকে কয়েকদিন যাবৎ স্বাভাবিক নিয়মে ভাত খেতে পারি না। ভাত খেতে গেলেই কেমন যেন অস্বস্তি হয়। এত মায়াবী চোখ তথাকথিত মেধাবীদের মনে এতটুকুও মায়ার জন্ম দিতে পারেনি। এরা মেধাবী হতে গিয়ে পশুতে পরিণত হয়ে গিয়েছিল। মেধার প্রতিযোগিতায় মনুষ্যত্ববোধ এদের ভিতরে তৈরি হয়নি কখনো। আমি শুধু ভাবি এদের পরিবারের কথা, কতই না গর্ব করেছিল সন্তান সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেয়েছে বলে। তোফাজ্জল ভাইয়ের তো পৃথিবীতে কাঁদার মতো কেউ নেই, ওনার ফয়সালা তো হাসরের মাঠে হবে, কিন্তু এই মেধাবীদের তৈরি করতে তাদের পরিবারের কত ত্যাগ, শ্রম, কষ্ট সব এক মুহূর্তে যেন বিলীন হয়ে গেল। এতগুলো পরিবার নিঃশেষ হয়ে গেল এক মুহূর্তেই। আসুন সন্তানদের মেধাবী হওয়ার আগে মানুষ হওয়ার প্রতিযোগিতা করি, যাতে করে একটা পিঁপড়েও পা দিয়ে পিষে ফেলার আগে মনুষ্যত্ববোধ জেগে ওঠে। এই ছিল অত্যন্ত লজ্জাজনক জাতির জন্য সেই প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একটি মানসিক রোগী, ভারসাম্যহীন একটি উচ্চ শিক্ষিত ছেলেকে পিটিয়ে হত্যা করার দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। ধন্যবাদ।